দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে এবারে আমি পাড়ি জমাবো বাসে করে। সমুদ্রপথে, আকাশপথে, সড়ক পথে অনেকভাবেই এই দেশে আসা যায়, তবে আমি এই সম্পূর্ণ জার্নিটাই করতে চলেছি বাসে। আর শুরুতেই বলে রাখি, মালয়েশিয়াতে এটাই কিন্তু আমার প্রথমবার। নতুন দেশ, নতুন মানুষ, নতুন কালচার, সব কিছু মিলিয়ে কেমন হতে চলেছে আমার এই জার্নি সেটা আমি নিজেও এখনও জানি না। কোন এজেন্সি থেকে কি সাপোর্ট নিয়েছি এবং কোন রুট ব্যবহার করেছি যাত্রাপথে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে, যেন আপনারাও খুব সহজে আমার মতো স্বল্প খরচে মালয়েশিয়া আসতে পারেন। তো চলুন তাহলে ভ্রমণ গল্পটি এবারে শুরু করা যাক। বাই রোডে যাব মালয়েশিয়াতে, আর আমাদের এই বাস টিকিটটা কাটা ছিল অনেক আগের থেকে, মোটামুটি 12-15 দিন আগে বাংলাদেশ থেকেই কাটা ছিল। সিঙ্গাপুরের সময় এখন 5:30 তো আমাদের গাড়ি একদম টাইম টু টাইম চলে আসছে। 6:30 বাজে হচ্ছে আমাদের বাস। আজকে যাব সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে অনেকভাবে যাওয়া যায়, বাস, ট্রেন, প্লেন সবভাবেই যাওয়া যায়। ভোর সকালবেলায় সবে মাত্র আলো ফুটতে শুরু করেছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্য দিয়ে যাত্রা শুরু করলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে। গত কয়েকদিন এই ট্রাভেলার টেম্পোতে করেই সিঙ্গাপুরের বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছি। এই গাড়িগুলোর ভিতরে একটা পার্টি ভাইব আছে এবং সিটগুলো বেশ আরামদায়ক। এত সকালে গাড়ি ম্যানেজ করতে কোনো সমস্যা যেন না হয়, তাই গতকাল রাতেই কথা বলেছিলাম গ্র্যান্টাল মলে ড্রপ করার জন্য। ড্রাইভার ভাই একজন সিঙ্গাপুরি এবং সময় মতোই গাড়ি নিয়ে হোটেলে এসে হাজির। এই যাত্রায় সিঙ্গাপুর শহরকে এটাই শেষবারের মতো দেখা। এখন যাচ্ছি গ্র্যান্টাল মলে, যেখান থেকে আর কি আমাদের বাস ছাড়ার কথা। আমরা যেখানে ছিলাম এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে। আর সিঙ্গাপুরে এই কয়েকদিন কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম, ভালো মন্দ সব ধরনের অভিজ্ঞতাই শেয়ার করেছি আগের এপিসোডগুলোতে। মিস করে থাকলে দেখে আসতে পারেন। এটাই গ্র্যান্টাল মল, আর বাসগুলোর পার্কিং এরিয়া এই মলের পিছন সাইডে। তবে বাসে ওঠার আগে এখানকার কাউন্টারে অনলাইনে কাটা বাস টিকিট দেখিয়ে কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে। খুঁজে খুঁজে সেই কাউন্টারটাও বের করলাম। ডেস্কে থাকা 2 সিঙ্গাপুরি ভদ্র মহিলা পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র চেক করার পর আমাদের উপরে একটু রাগ প্রকাশ করলেন। রাগ করার কারণটা হচ্ছে আমাদের কারোই এমডিএসি অনলাইন ফর্ম সাবমিট করা ছিল না, অর্থাৎ মালয়েশিয়ার ডিজিটাল অ্যারাইভাল কার্ড, যেটা ভ্রমণের পূর্বে 72 ঘন্টার মধ্যে সাবমিট করতে হয়। আসলে এই ব্যাপারে সত্যি বলতে আমার তেমন কিছু জানা ছিল না। আর ওনার রাগ হওয়ার পিছনের কারণটা যেটা বললেন তা হচ্ছে সব বাংলাদেশিরাই নাকি এই সেম ভুলটাই করে। এই ইনফরমেশনটা আসলে কোথাও পাই নাই। ইমিগ্রেশনের আগে একটা অ্যারাইভাল কার্ড ফর্ম অনলাইনে পূরণ করতে হয়, সব বাংলাদেশিরা এসে এই কাজটা করে। কেউ নাকি এটা সম্পর্কে জানে না। অ্যাকচুয়ালি আমিও জানতাম না। তো এইটা নিয়েই ক্ষিপ্ত যে সব বাংলাদেশি কেন এই ভুলটা করে এখানে এসে। ইমিগ্রেশন লাইন তো অনেক বড়, তোমরা যে এই ভুলটা করো তোমাদের তো অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে এখানে। ফর্ম পূরণের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব বা ছবিতেও দিয়ে দিব। আপনারা স্ক্যান করে এটা আগের থেকে পূরণ করে আসবেন, তাহলে এখানে এসে আর কোনো হ্যাসেল থাকবে না। যাই হোক, যে জিনিসটা আমি জানতাম না বা কোথাও থেকে জানতে পারি নাই সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একদম সময় মতোই আমাদের বাস পার্কিং এরিয়াতে চলে এসেছে। সাথে থাকা বড় ব্যাগপত্র এখানে ঢুকিয়ে ফেললাম। আর এই বাসের ড্রাইভার ভাই একজন মালয়েশিয়ান। 2332 এই বাসে করেই আমরা রওনা হব ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমাদের সড়ক পথের পাইলটের সিট। দেখে কিন্তু বেশ আরামদায়ক মনে হচ্ছে। সিটগুলোর সামনে পা রাখার জায়গা বেশ বড়ই আছে। এসি, লাইট থেকে শুরু করে সবকিছুর কন্ট্রোলার সিটের সাথেই। এখানে সবকিছুই সেলফ সার্ভিস। আমাদের ওখানে যেরকম ব্যাগ ঢোকানোর জন্য হেল্পার চলে আসে বা সুপারভাইজার চলে আসে, এখানে তেমন কিছুই না। সব কিছু নিজে ব্যাগ নিজে ঢুকায়, নিজেই জায়গায় অ্যাডজাস্ট করে নিতে হয়, সব কিছু নিজে। এই যে আমাদের ড্রাইভার দাদা, চুল বড় মাত্র চলে গেল। বাসে যাত্রী তেমন একটা ছিল না বললেই চলে। এই বাসে ভাড়া পড়েছে 28 সিঙ্গাপুরি ডলার, সাথে আরও কিছু ভ্যাট আছে। আর আমি এই পর্যন্ত এতটুকু ইনফরমেশন কালেক্ট করেছি যে বাই এয়ারে যারা যাচ্ছে তাদেরকে নাকি হ্যাসেল বেশি করতেছে, জিজ্ঞাসাবাদ অনেক কিছু। মানে মালয়েশিয়ায় যেহেতু বাংলাদেশের একটা শ্রম বাজার আছে বেশ বড় জায়গা জুড়ে, তো সেই জায়গা থেকে দেখা যায় যে অনেকে মালয়েশিয়াতে গিয়ে অবৈধভাবে থাকে বা আসতে চায় না।
এই বিভিন্ন কারণে এয়ারে যাইতে ঝামেলাটা বেশি করে, আর ল্যান্ডে যেহেতু রেগুলার পাশাপাশি দেশ যাওয়া আসা করছে, দেশের মানুষ ও দেশে মানুষ, ল্যান্ডে একটু ঝামেলাটা কম। তো এই তো একদম যথা সময় ছেড়ে দিল আমাদের বাস। সিঙ্গাপুরের বর্ডার পার হয়ে এই বাস চলে যাবে মালয়েশিয়ার বারজায়া পর্যন্ত। বাসের টিকিট কাটা, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব ধরনের সার্ভিসই আপনারা চাইলে ট্রাভেল ফ্লাই এক্সপ্রেস থেকে নিতে পারেন। আমার কাছে বেশ বিশ্বস্ত একটি ট্রাভেল এজেন্সি এবং পূর্বেও তাদের কাছ থেকে অনেক ধরনের সার্ভিস নিয়েছি। স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে রাখলাম, যে কোনো প্রয়োজনে আপনারা চাইলে কল করতে পারেন। এবার তাহলে রুটের ব্যাপারে বলি। ম্যাপে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন সিঙ্গাপুর থেকে সড়ক পথে মালয়েশিয়া যাওয়ার সবথেকে পপুলার রুট এই দুইটাই। এক হচ্ছে উডল্যান্ড চেকপোস্ট পার হয়ে মালয়েশিয়ার জহর বারু হয়ে এন্ট্রি করা, আর সেকেন্ড হচ্ছে তুয়াশ চেকপোস্ট পার হয়ে এন্ট্রি করা। এখন আপনার জন্য ভালো হবে কোনটা সেই প্রসঙ্গে আসি। আমি পার্সোনালি উডল্যান্ড চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তুয়াশ চেকপোস্টের তুলনায় এখানে চাপ একটু কম থাকে। আর রুট প্ল্যান কিন্তু আপনাকে বাসের টিকিট কাটার আগেই করে নিতে হবে। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার বারজায়া পর্যন্ত দূরত্ব মোটামুটি 360 কিলোমিটারের মতো। সবকিছু ঠিক থাকলে মোটামুটি 4.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সিঙ্গাপুরের চেকপোস্টে চলে আসছি আমরা, আর এটা অনেক রেস্ট্রিক্টেড, ভিডিও কলের ঝামেলা আছে, তো এই জায়গাটা আমি অফ রাখছি। ইমিগ্রেশনটা কমপ্লিট করে আপনাদের সাথে দেখা হবে। আমরা এখন যে নদীটা পার হচ্ছি, মূলত এই নদীর মাঝেই ভাগ হয়ে গেছে দুইটি দেশ। নদীর এই পারে সিঙ্গাপুরকে ফেলে এখন ঢুকছি মালয়েশিয়াতে। ইমিগ্রেশনের সময় ভিডিও করা যেহেতু অ্যালাউ না, তাই সেসব আপনাদের আর দেখাতে পারলাম না। কাগজপত্র সবকিছুই যেহেতু ঠিকঠাক ছিল, তাই খুবই স্মুথলি ইমিগ্রেশন সম্পন্ন করে এখন আছি মালয়েশিয়ার পথে। যে বাসে সিঙ্গাপুর থেকে এসেছি ওই একই বাসে করেই এখন মালয়েশিয়া থেকে যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো ইমিগ্রেশনের পরে এই একই কোম্পানির বাসই থাকবে, বাসটা হয়তো চেঞ্জ করা লাগবে, বাট এমন কিছুই না। আপনারা চাইলে ভেঙেও যেতে পারেন, বর্ডার পর্যন্ত এসে আবার পরবর্তীতে বর্ডার ক্রস করে মালয়েশিয়ার সাইডে যখন আসবেন কুয়ালালামপুর সিটি যাওয়ার জন্য এখানে অনেক বাস পাবেন। তো অফিসিয়ালি আমি এখন আছি মালয়েশিয়ার মাটিতে। মালয়েশিয়া ঢোকার পর থেকে রাস্তার দুপাশেই চোখে পড়ল এমন পাম বাগান। এর শেষ কোথায় কে জানে, তবে আমার লাইফে এত পাম গাছ এই প্রথম দেখলাম। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, মালয়েশিয়া কিন্তু বিশ্বের প্রধান পাম অয়েল উৎপাদক দেশ হিসেবে পরিচিত, আর সেটার নমুনা এই দেশে এন্ট্রি করার পর থেকেই দেখতে পাচ্ছি। পাম আমদানি এবং রপ্তানিতে মালয়েশিয়া হচ্ছে দ্বিতীয় স্থানে আছে। সারি সারি পাম গাছ, তারপরে পিছনে দিগন্ত বিস্তৃত পাহাড়, এই সব কিছু মিলিয়ে না এই সৌন্দর্যটা চোখে লেগে থাকার মতো। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে ঢোকার পর এখন অবধি পাড়ি দিয়েছি অনেকটা পথ, কিন্তু রাস্তায় এখন পর্যন্ত কোথাও একটু ভাঙা বা এবড়ো থেবড়ো পাই নাই। রাস্তা এতটা ভালো হয় এই জার্নিতে বিন্দু মাত্র টায়ার্ড ফিল হচ্ছে না। ঘড়িতে এখন সময় 9:30 প্রথম একটা যাত্রা বিরতি পেয়েছি। এখন পর্যন্ত মালয়েশিয়ার রিঙ্গিত নেওয়া হয় নাই, বাট সিঙ্গাপুরে যে ডলারটা কাছে অবশিষ্ট আছে ওইটা দিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করা যাচ্ছে, মানে চেঞ্জ করে দেয় ওরা আর কি। তো এখানে আমি নিয়েছি একটা বার্গার, একটা কোল্ড ড্রিঙ্কস, এটা দিয়ে এখন সকালের নাস্তাটা করব। 30 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়েছি, এরপরে আবার যাত্রা শুরু করব। এখানে যখন কোনো কিছু দাম দর করছি, জিনিসপত্রের দাম মোটামুটি নাগালের মধ্যে, মানে সিঙ্গাপুর থেকে বের হওয়ার পরে এই ব্যাপারে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি যে এখানে দাম মোটামুটি রিজনেবল, যেটা আমাদের সাধ্যের মধ্যে। কিন্তু সিঙ্গাপুরে ওরে বাবা অনেক এক্সপেন্সিভ। কোনো একটা নাস্তা করতে গেলেও 1000, 1500, 2000 বাংলাদেশি টাকায় বিল চলে আসে। বলেন এটা আসলে বিয়ার করার মতো না। ঘড়িতে এখন সময় 1:50। পিছনে দাঁড়িয়ে আছে আমাদের বাস। বাস থেকে নামার পরে দেখি হোটেলের ডিস্টেন্স একদম কাছেই, মাত্র 600 মিটারের মতো। তো হেঁটেই যাচ্ছি এতটুকু পথ। হোটেলে আগের থেকেই বুক করা ছিল, হোটেলের নাম মাই হোটেল। হোটেলের দিকে যাচ্ছি। এখানকার রাস্তাঘাটও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেশ ঘুরতেই ভালো লাগে। এখানকার টেম্পারেচার বাংলাদেশের মতোই, ঋতু বৈচিত্র্যময় দেশ এটা না। এখানে একটা ঋতুই চলে। নভেম্বরের পর থেকে হালকা একটু শীত অনুভব করা যায়, তবে সেটা খুব একটা না। শীতের জামা কাপড়ও প্রয়োজন পড়ে না, মোটামুটি গরমই থাকে এখানে। আমার পিছনে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সুইস গার্ডেন,
ঠিক এটার অপোজিটে এই যে পেয়ে গেছি আমাদের হোটেল মাই হোটেল। এইটার পাশে দেখলাম মানি এক্সচেঞ্জও আছে। সো আমার কাছে সিঙ্গাপুরি কিছু ডলার আছে, ওইটা এখন চেঞ্জ করে দেখি রেট কেমন পাওয়া যায়। থ্যাংক ইউ। সিঙ্গাপুরি $1 সমান এখানে পেলাম 3.37 রিঙ্গিত। তার মানে টোটাল $100 ভাঙিয়ে পেলাম 337 রিঙ্গিত। বাংলাদেশি টাকায় যদি বলতে যাই তাহলে বাংলাদেশি 25 বা 26 টাকা সমান এখানকার 1 রিঙ্গিত। হোটেলের লোকেশন কুয়ালালামপুর বুকিত বিন্তাঙে, একদম সিটির মধ্যেই হোটেল বুকিং করে এসেছি যেন এখান থেকে আমাদের সাইট সিন করতে কোনো অসুবিধা না হয়। আর এটাই হচ্ছে হোটেলের লবি 605। এটাই হচ্ছে আজকের জন্য আমার রুম। তো রুমটা একটু দেখাই, ছোটো মোটো আছে, 2 জন থাকবো আমরা। তো এই যে ডাবল বেড আছে, কাপড় রাখার জায়গা, টিভি, চা বানানোর কফি মেকার আছে এখানে, আর এই তো ছোট্ট একটা ফ্রিজও আছে। এই যে ছোট্ট একটা ফ্রিজ, একটা লকার। আর উইন্ডো থেকে যদি দেখি, এটা হচ্ছে উইন্ডো ভিউ। পার নাইট এখানে ভাড়া পড়েছে মালয়েশিয়ান 200 রিঙ্গিত করে, যা বাংলাদেশি টাকায় 5000 টাকার মতো। হোটেলটি 3 স্টার মানের, আর এর সাথেই কিন্তু রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুম এখনো পুরোটা ক্লিন হয় নাই, ক্লিন করা হচ্ছে। তো মোটামুটি 5-7 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এই যে এই পাশটা গোসল করার জন্য, এই পাশটা আলাদা সেপারেট করা। এই হচ্ছে ওয়াশরুম। এখানে 7-11 স্টোর থেকে সিম কার্ড নিলাম। সিম কার্ডের দাম আসে 7 দিনের প্যাকেজ, আনলিমিটেড নেট, $27। অনেক কথা হলো ভাইয়ের সাথে। ভাই প্রায় 12 বছর যাবত আছে মালয়েশিয়াতে। এখানে কেমন লাগে কাজ করতে? মানে শান্তিতে আছেন? অবশ্যই। গ্র্যাব থেকে বুক করেছিলাম, গাড়ি মাত্র চলে আসছে। চলেন এবার বের হই। সিঙ্গাপুরে গেলে যেরকম মার্লিয়ানের সামনে না গেলে মনে হয় না যে সিঙ্গাপুরে আসছি, তেমনি মালয়েশিয়াতে আসলে পেট্রোনাসের সামনে না গেলে, পেট্রোনাস টুইন টাওয়ার যেটা, ওইটার সামনে না গেলে মনে হয় না যে মালয়েশিয়াতে আসছি। বা ওইখানে গিয়ে ওইটা এমনই একটা আইকনিক প্লেস, সবাই এসে ওখানে যাবে, ছবি টবি তুলবে। 2.5 থেকে 3 কিলোমিটারের মতো একটা ডিস্টেন্স, ওখানে যাব। এরপরে দেখা যাক ওখানকার এনভায়রনমেন্টটা এখন কেমন। ঘড়িতে এখন 3:30টার মতো বাজে। মালয়েশিয়া শহর এটাই প্রথমবারের মতো দেখা। আর যেতে যেতে আপনাদের থেকে পাওয়া খুব কমন একটা প্রশ্নের উত্তর দিব। বেশিরভাগ মানুষই আমার কাছে জানতে চেয়েছেন পাসপোর্ট বা ভিসা ছাড়া এখানে এসে কিছু করা যাবে কিনা। শুরুতেই বলবো, এমন চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। ইনফ্যাক্ট বর্তমান সময়ে ভালো কোনো কাজের দক্ষতা ছাড়া এই দেশে এসে তেমন কোনো সুবিধাও করতে পারবেন না। অনেকেই এখানে এসে তাদের প্রবাস জীবন ভালোই কাটাচ্ছে, তবে খোঁজ নিয়ে দেখবেন তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু অনেক আগের থেকে এই দেশে আছে, তাও 10, 15 বা 20 বছর এমন। আর মালয়েশিয়ার রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। সিটির মধ্যে হওয়া সত্ত্বেও কোথাও তেমন জ্যামজট দেখতে পাচ্ছি না। আবার রাস্তাগুলো বেশ প্রশস্ত, 6 লেনের বা 8 লেনের এমন। আর ওই যে সামনেই দেখতে পাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ার বা KLCC টাওয়ার। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন 88 তলা বিশিষ্ট সেই পেট্রোনাস টুইন টাওয়ার। 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত এটাই ছিল সবচেয়ে উঁচু টাওয়ার। আর আমি এখন এটার ব্যাক সাইডে আসছি, কারণ এই পাশে দেখুন ওয়াটার শো হচ্ছে। দারুণ দেখতে। রাতের বেলা যখন লাইটগুলো জ্বালানো হবে না, তখন এইটা দেখতে আরো সুন্দর লাগবে। ঘুরতে আসা পর্যটকেরা এখানে এসে যে সময় কাটাতে ভীষণ ভালোবাসে, সেটা এত মানুষের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। সবই যে পর্যটক ব্যাপারটা এমনও না, এখানকার স্থানীয় মানুষেরাও এখানে অবসর সময় কাটাতে আসেন। 2024 সালে এসেও যদি বলি টুইন টাওয়ার হিসেবে, এটা কিন্তু এখনো তার রেকর্ড ধরে রেখেছে, কারণ টুইন টাওয়ার হিসাবে এটা এখনো সর্বোচ্চ উঁচু টাওয়ার। ওই যে উপরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই দুইটা টাওয়ারের সংযোগ
স্থল। পর্যটকরা ওই 41 আর 42 তলাতেই যেতে পারে, তবে সেক্ষেত্রে আগের থেকে টিকিট কাটতে হয়। সকাল 8:30 থেকে 9টার টাইমে এখানে টিকিট সেল করা হয়, খুবই সীমিত পরিসরে। এই সময় গিয়ে আর টিকিট পাবো না। এই টাওয়ারটি নির্মাণ করতে সময় লেগেছে 7 বছর আর $1.6 বিলিয়ন খরচ হয়েছে এই টাওয়ারটা নির্মাণে। মালয়েশিয়ার পপুলার এই ল্যান্ডমার্কের উচ্চতা 1483 ফুট। কেএলসিসি টাওয়ারের ভিতরে নিচের অংশ জুড়ে রয়েছে শপিং মল, তবে আমরা এখানে শপিং করার জন্য ঢুকি নাই। শপিং মলের এই সাইডটা শর্টকাট হিসেবে ব্যবহার করে এখন যাচ্ছি টুইন টাওয়ারের ফ্রন্ট সাইডে। এই হচ্ছে ফ্রন্ট সাইড। যে ব্যাপারটা এই সাইডে এসে খেয়াল করলাম তা হচ্ছে এই পাশটায় মানুষজনের ভিড় তুলনামূলক অনেক কম, তবে যেই না আর একটু সামনের দিকে আসলাম এই দেখেন কি অবস্থা। আসলে এত বড় টাওয়ার ছবির ফ্রেমে নিয়ে আসা এতটাও সহজ ব্যাপার নয়, তাই ছবি তোলার জন্যও কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। অনেকেই দেখলাম হাতে একটা আইফোন আর ট্রাইপড নিয়ে ডাকাডাকি করছে ছবি তোলার জন্য। এরা আপনাকে ছবি তোলার পোজ দেখিয়ে দিবে এবং এই টাওয়ারকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলে দেবে। এদের ইনকামও কিন্তু একবারে মন্দ নয়। আইফোন দিয়ে তোলা প্রতিটি ছবির জন্য চার্জ করে 8 থেকে 10 রিঙ্গিত করে, যা বাংলাদেশি টাকায় 200-300 টাকার মতো হয়। আর এখানে ছবি তোলার সিরিয়াল দিন রাত সবসময় এমন লেগেই থাকে। মালয়েশিয়া ভ্রমণ গল্প আপাতত এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এছাড়াও ফেসবুক লিংক ভিডিওর পিন কমেন্টে দেয়া থাকবে, সেখান থেকেও আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন।